হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা পুনরায় আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আইটিআই ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটি মূলত 2024 সালের 22শে আগস্ট ঘটে যাওয়া আইটিআই ইলেকট্রিশিয়ানদের সিবিটি এক্সামের একটি কোশ্চেন সেট। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা পুরো ভিডিওটায় আমার সঙ্গে থেকে এই কোশ্চেনগুলিকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত চেক আউট করেন, তাহলে 2025 সালের সিবিটি পরীক্ষাতে আপনারা প্রায় 70 থেকে 80% কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবেন। তো ভিডিওটিকে একটু স্কিপ না করে সমস্ত ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যেই আমার এই ভিডিওটিতে উপস্থিত হয়েছেন, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার আইটিআই ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে আসি। ভিডিওগুলোকে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আজকের ভিডিও শুরু করার আগে আমরা ডিজিআই ক্রিয়েটর কোম্পানির একটি ইনোভেটিভ প্রোডাক্ট সম্পর্কে প্রথমে একটু দেখে নিই। তো বন্ধুরা, ডিজিআই ক্রিয়েটর কোম্পানির এই ইনোভেটিভ প্রোডাক্টটি আপনাদের কেমন লাগলো সে বিষয়ে মন্তব্য জানাতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এবং যদি আপনারা কেউ এই প্রোডাক্টটিকে ডিরেক্ট অনলাইন পারচেস করতে চান, তাহলে আমাদের এই ভিডিওর প্রোডাক্ট সেকশানে গিয়ে প্রোডাক্ট আইকনের ওপর ক্লিক করলেই আপনারা সেটিকে অনলাইন পারচেস করে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ভিডিওটির পারচেস প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে প্রেস করেও কিন্তু আপনারা প্রোডাক্টটিকে ডিরেক্ট অনলাইন পারচেস করে নিতে পারবেন। যদি কেউ প্রোডাক্টটিকে পারচেস করে থাকেন, তাহলে তার রিভিউ জানাতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। দেখুন, প্রথমে যেটা বলেছিলাম যে এটি হলো 2024 সালের যে সিবিটি এক্সাম হয়েছিল, সেই সিবিটি এক্সামের একটি কোয়েশ্চেন সেট। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকবারে সিবিটি এক্সামের জন্য 4টি করে কোয়েশ্চেন সেট তৈরি করা হয়। তো এই কোয়েশ্চেনগুলি আজকে যেগুলি আমরা আপনাদের সঙ্গে এখানে তুলে ধরবো, সেই কোয়েশ্চেনগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোয়েশ্চেন, প্রায় 70 থেকে 80% কোয়েশ্চেন আপনারা এবারে 2025 সালের সিবিটিতে কমন পেয়ে যাবেন। তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, Which type of insulating material is selected for binding the coils and overhangs? কয়েল বাঁধাই এবং ঝোলানোর জন্য কোন ধরনের ইনসুলেটিং বস্তু পছন্দ করা হয়? ফাইবার গ্লাস টেপ, টেরিলিন থ্রেড, কটন স্লিপস, এম্পায়ার স্লিপস। তো আমরা সাধারণত জানি যে কয়েল বাঁধার পর সেটিকে বাঁধার জন্য বা ঝোলানোর জন্য আমরা বেসিক্যালি টেরিলিন থ্রেড বা টেরিলিনের দড়ি ইউজ করে থাকি। তো এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের 2 নম্বর প্রশ্নতে। হুইচ ফিডব্যাক নেটওয়ার্ক ইজ ইউজড ফর অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার? অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারের জন্য কোন ফিডব্যাক নেটওয়ার্ক ব্যবহার করা হয়? ট্যাপড ট্রান্সফরমার নেটওয়ার্ক, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর নেটওয়ার্ক, ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক অর কারেন্ট ডিভাইডার নেটওয়ার্ক। আমরা সকলেই জানি অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। আপনারা পাশে কিন্তু তার হেল্পিং ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ ইজ কনভেনশনাল পাওয়ার জেনারেশন? কনভেনশনাল কথাটির অর্থ হলো প্রচলিত, যেটা বহু কাল ধরে ব্যবহার করা হয়ে আসছে। তো এখানে যে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশানগুলি আমরা দেখে নিই। সোলার পাওয়ার জেনারেশন, উইন্ড পাওয়ার জেনারেশন, টাইডাল পাওয়ার জেনারেশন এবং লাস্ট অপশান হচ্ছে থার্মাল পাওয়ার জেনারেশন। থার্মাল পাওয়ার জেনারেশন মূলত কয়লার উপর নির্ভর করে। কয়লার মধ্যে যে রাসায়নিক শক্তি আছে, সেই কয়লাকে পুড়িয়ে আমরা তাপশক্তি উৎপন্ন করি এবং সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে জলকে বাষ্পে পরিণত করে স্টিম ইঞ্জিন ঘুরিয়ে আমরা সেই স্টিম টারবাইনের সঙ্গে অল্টারনেটর ঘুরিয়ে পাওয়ার জেনারেশন করি। তো এই থার্মাল পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের বহু কাল ধরে চলে আসছে। দেখুন, এখানে যে 4টে অপশান আছে, সেই অপশানগুলির মধ্যে চুজ করার নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিই। যখনই আপনারা 4টে এরকম অপশান পাবেন, সেই অপশানগুলির মধ্যে প্রথমটি দেখুন সোলার, যেটি সূর্যের ওপর নির্ভর করছে। উইন্ড অর্থাৎ সেটা বাতাসের ওপর নির্ভর করছে, এবং টাইডাল সেটা জোয়ার ভাটার ওপর নির্ভর করছে। তো এই 3 রকমের এনার্জি সোর্সেস, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক, মানে সেটি কিন্তু নেচার থেকে আমরা পাচ্ছি। সূর্যের আলো কখনো কম বেশি হতে পারে, উইন্ড কখনো কম বেশি হতে পারে, জোয়ার ভাটাও কখনো কম বেশি হতে পারে, সেটার উপর আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই। কিন্তু কয়লা ব্যবহার করে তাপশক্তি উৎপাদন করার উপরে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তাই এটি হচ্ছে থার্মাল পাওয়ার জেনারেশন, যেটি হলো কনভেনশনাল পাওয়ার সোর্স বা চিরাচরিত শক্তি উৎস, যাকে আমরা দীর্ঘকাল ধরে ব্যবহার করে আসছি। অপশান ডি ইজ দ্য কারেক্ট। চলে যাচ্ছি আজকের 4র্থ নম্বর প্রশ্নতে। হুইচ রেজিস্টার ডিটারমাইন্স দ্য ভোল্টেজ গেইন ইন এ কমন এমিটার অ্যাম্প্লিফায়ার অ্যাজ শোন ইন দ্য সার্কিট? প্রথমত,
প্রথমত এখানে যে সার্কিটটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে একটি কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। কারণ এখানে দেখুন এমিটার সেকশন যেটি আছে, এই যে এমিটার সেকশন যেটি আছে, এমিটার সেকশনটিকে কিন্তু এই দুই দিকের সঙ্গেই এখানে আমরা কমন করে রেখেছি। তাহলে এই জন্য এটি হচ্ছে কমন এমিটার সেকশন এবং এখানে একটি রেজিস্টার লাগানো আছে এই আরএল। এই আরএল মূলত এই কমন এমিটার সেকশনের যে ভোল্টেজ গেন সেটি পাওয়ার জন্য কার্যকারী হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা অপশানগুলি দেখে নেব। আরএল কারেক্টিভ অ্যান্সার। তাই এখানে কিন্তু আমাদের আরএল রেজিস্টারটি এই সার্কিটের ভোল্টেজ গেন নির্দেশ করবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পঞ্চম প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন এ সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর? স্ব উত্তেজিত ডিসি জেনারেটরের অবশিষ্ট চুম্বকত্বের প্রয়োজনীয়তা কী? সাধারণত রেসিডুয়াল কথাটা আসছে রেসিডেন্স থেকে, অর্থাৎ স্থানীয় চুম্বকীয় ধর্ম। তো স্থানীয় চুম্বকিত্ব ধর্ম থাকে বেসিক্যালি সেলফ এক্সাইট জেনারেটরের মধ্যে ভোল্টেজ তৈরি করার জন্য বা ভোল্টেজ বিল্ড আপ করার জন্য। তো এক্ষেত্রে যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান সি বিল্ড আপ দ্য ভোল্টেজ এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। ওয়াই দ্য লং কর্ড ওয়াইন্ডিং ইজ অ্যাভয়েডেড ইন এসি মোটর? এসি মোটরের ক্ষেত্রে লং কর্ড ওয়াইন্ডিং কেন অ্যাভয়েড করা হয় বা ব্যবহার কম করা হয়? কারণ আমরা সকলেই জানি এসির ক্ষেত্রে আমাদের তিনটি ফেজের প্রয়োজন হয়, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এবার যদি আমরা লং কর্ডের ওয়াইন্ডিং ব্যবহার করে থাকি তাহলে তিনটে ফেজের জন্যই অনেক বেশি পরিমাণ লং কর্ডের দরকার হবে, অর্থাৎ বেশি পরিমাণ তারের কপার ওয়্যারের প্রয়োজন পড়বে। তাই সেই কারণের জন্য আমরা এসি মোটরের যখন ওয়াইন্ডিং বাঁধবো সেক্ষেত্রে লং কর্ডের ওয়াইন্ডিংকে অ্যাভয়েড করে থাকি। সেক্ষেত্রে আমরা শর্ট কর্ডের ওয়াইন্ডিং বা শর্ট পিচ ওয়াইন্ডিং ব্যবহার করে থাকি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের পরবর্তী প্রশ্নতে। Why the AC drives are mostly used in process plant? প্রসেস প্ল্যান্টে এসি ড্রাইভ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন? ভেরি হাই স্টার্টিং টর্ক, এর টর্কের মান অনেক বেশি থাকে। মেনটেনেন্স ফ্রি লং লাইফ, রক্ষণাবেক্ষণ করতে হয় না ফলে দীর্ঘদিন চলে। ইজি টু অপারেট, অপারেট করা খুবই সহজ। রোবাস্ট ইন কনস্ট্রাকশন, গঠনগত দিক থেকে খুবই শক্তপোক্ত। তো এক্ষেত্রে এসি ড্রাইভকে আমরা কেন প্রসেস প্ল্যান্টে ব্যবহার করে থাকি? প্রথমেই বলি প্রসেস প্ল্যান্ট জিনিসটা কি, এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের প্ল্যান্টের মেনটেনেন্স ক্ষমতা অনেক দীর্ঘদিন ধরে বাড়িয়ে দেওয়ার জন্য বেসিক্যালি আমরা এসি ড্রাইভ সেখানে ব্যবহার করে থাকি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের অষ্টম নাম্বার প্রশ্নতে। Which accessory is used to mount the MCB OLR in the panel board without using screw? স্ক্রু ব্যবহার না করে প্যানেল বোর্ডে এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, OLR অর্থাৎ ওভারলোড রিলে এই সমস্তগুলিকে আটকানোর জন্য আমরা কোন অ্যাক্সেসরিটি বা অনুষঙ্গিকটি ব্যবহার করে থাকি? আমরা সকলেই দেখেছি যে পাশে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হচ্ছে ডিন রেল। এই রেলের গায়ে মূলত আমরা এমসিবি, OLR, রিলে এই সমস্ত ধরনের জিনিস কিন্তু স্ক্রু ছাড়াই আটকাতে পারি। তো সেক্ষেত্রে এটির সঠিক উত্তর হচ্ছে ডিন রেল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রশ্নে। হুইচ কোয়ান্টিটি ক্যান বি মেজার্ড বাই সিআরও? সিআরও এই পুরো কথার অর্থ হলো ক্যাথোড রে অসিলোস্কোপ। তো ক্যাথোড রে অসিলোস্কোপ সাধারণত আমরা দেখে থাকবো যখন আমরা হাসপাতালের আইসিইউ ডিপার্টমেন্টে যাই, তখন সেখানে প্রত্যেক রোগীর হার্টবিট চেক করার জন্য সেখানে কিন্তু সিআরও স্ক্রিন লাগানো থাকে, অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপ টিউব লাগানো থাকে এবং সেই স্ক্রিনেই আমরা সেই রোগীর হার্টবিট চেক করতে পারি। তো সেক্ষেত্রে হার্টবিট মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিকে মেজার করার জন্য আমরা বেসিক্যালি সিআরও ব্যবহার করে থাকি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের 10 নম্বর প্রশ্নতে। হোয়েন দ্য টু ল্যাম্পস বিকেম ব্রাইট অ্যান্ড ওয়ান ল্যাম্প বিকেম ডার্ক ডিউরিং প্যারালালিং অপারেশন অফ টু অল্টারনেট? যখন দুটি অল্টারনেটরের মধ্যে সমান্তরাল প্রক্রিয়া অ্যাপ্লাই করা হচ্ছে তখন কখন দুটি ল্যাম্প উজ্জ্বল হবে এবং একটি ল্যাম্প সাধারণত অন্ধকার হয়ে যাবে? এটা তখনই হওয়া সম্ভব যখন দুটি অল্টারনেটরের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি একদম সেম থাকে। তো এখানে আমরা অপশানটি দেখে নেব। ভোল্টেজ অ্যান্ড ফেজ সিকোয়েন্স আর ইকুয়াল, both alternators supply same frequency, terminal voltage are equal. লাস্ট অপশান, ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সিস আর অল্টারনেটরের ক্ষেত্রে যদি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান হয়ে থাকে তাহলেই তাদের প্যারালেলিজম করা যায়, প্যারালাল অপশান করা যেতে পারে। তাই এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 11 নম্বর প্রশ্নতে। হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ইউজ ফর সাডেন অ্যাপ্লিকেশন অফ হেভি লোডস? হঠাৎ করে লোডের পরিমাণ যদি বিশাল আকারে বেড়ে যায় তাহলে সেই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা কোন ধরনের ডিসি মোটর ইউজ করব? এই কোশ্চেনটি জানতে গেলে আমাদেরকে ডিসি মোটরের যে ক্লাসিফিকেশান আছে সেটি সম্পর্কে জানতে হবে। ডিসি মোটরের এক ধরনের ধরন আছে যেটিকে কিউমুলেটিভ লং শান্ট এবং শর্ট শান্ট। তো সাধারণত কিউমুলেটিভ সেটিকেই বলা হয় যেটি সিরিজের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের দিক এবং শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের দিক একই দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে বলে থাকি
কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। তো এই কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর হলেই তার ফ্লাক্সের একসঙ্গে মিলিত প্রবাহ ঘটে এবং তারা একে অপরকে বাড়িয়ে নিয়ে এগিয়ে চলতে সাহায্য করে। ফলে আমরা যে কোনো ধরনের লোড হঠাৎ করে চেঞ্জ করে দিলেও তার উপর কোনো প্রভাব পড়ে না। তো এক্ষেত্রে কিউমুলেটিভ কম্পাউন্ড ইজ দ্য কারেক্ট অপশান। হঠাৎ করে যদি লোড বেড়ে যায় হেভি লোডসের জন্য আমরা সাধারণত কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর বা কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর ব্যবহার করে থাকি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী কোয়েশ্চেনে, অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়াইন্ডিং ইফ কয়েল পিচ ইজ লেস দ্যান পোল পিচ? যদি কয়েল পিচের থেকে পোল পিচ ছোট হয় তাহলে সেই ধরনের ওয়াইন্ডিংকে শর্ট কর্ডেড ওয়াইন্ডিং বা শর্ট পিচ ওয়াইন্ডিং বলা হয়। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ কজ টু রিডিউস দ্য টার্মিনাল ভোল্টেজ অফ অ্যান অল্টারনেটর ইফ দ্য লোড ইজ ইনক্রিজড? যদি লোডের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ কেন কমে যায়? তো আমরা সকলেই জানি যে অল্টারনেটর বেসিক্যালি হচ্ছে এসি জেনারেটর। তাই এসি জেনারেটরে যদি আর্মেচার রেজিস্ট্যান্সের মান বাড়িয়ে দেয় বা বেড়ে যায় তাহলে কিন্তু লোড বাড়ার সঙ্গে সঙ্গে তার টার্মিনাল ভোল্টেজের মান ধীরে ধীরে কমতে থাকবে। তো এখানে আমাদের অপশানগুলি দেখে নিতে হবে। ফিল্ড কারেন্ট, ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড আর্মেচার রেজিস্ট্যান্স। বলেছিলাম আর্মেচার রেজিস্ট্যান্সের মান যদি বাড়তে থাকে বা বাড়িয়ে দেওয়া হয় বা বেড়ে যাওয়া আর্মেচার রেজিস্ট্যান্সের কারণেই কিন্তু লোড বাড়ার সঙ্গে সঙ্গে তার টার্মিনাল ভোল্টেজের মান ডিক্রিজ হয়ে যায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। What is the minimum voltage required in the base emitter junction to conduct a silicon transistor? একটি সিলিকন ট্রানজিস্টারের বেস এমিটার সংযোগস্থলে সর্বনিম্ন কত ভোল্টেজ প্রয়োগ করলে সেটি কন্ডাক্ট করে বা তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হতে পারে? 0.8 to 0.9, 0.4 to 0.5, 0.2 to 0.3 and 0.6 to 0.7 ভোল্ট। যদি আপনারা গুগলে গিয়ে সিলিকন ট্রানজিস্টারের মিনিমাম ভোল্টেজ চেক করেন, মিনিমাম কন্ডাক্টিং ভোল্টেজ চেক করেন, তাহলে আপনারা দেখবেন তার পাশে 0.7 ভোল্ট লেখা আসছে। তো এই ক্ষেত্রে আমাদের অপশান ডি 0.6 to 0.7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নতে। হুইচ ডিভাইস প্রোটেক্টস ফ্রম ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট ইন এ প্যানেল বোর্ড? প্যানেল বোর্ডে কোন ডিভাইসটি বা কোন যন্ত্রটি ওভারলোড এবং শর্ট সার্কিটের হাত থেকে সার্কিটকে রক্ষা করে? আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে এমসিবি হলো এমন এক ধরনের প্রোটেক্টিং ডিভাইস যা বেসিক্যালি আমাদেরকে ওভারলোড প্রোটেকশান এবং শর্ট সার্কিট প্রোটেকশান দিয়ে থাকে। তো এক্ষেত্রে মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকে পরবর্তী প্রশ্নতে। হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল বিলংস টু ক্লাস বি ইনসুলেশন? ক্লাস বি ইনসুলেশনের আওতায় পড়ে এর মধ্যে কোন ইনসুলেটিং পদার্থটি? কটন, বাম্বু, ফাইবার গ্লাস অ্যান্ড লেদোরাইট পেপার। সবসময় মনে রাখবেন ক্লাস বি ইনসুলেশনের মধ্যে পড়ছে হচ্ছে ফাইবার গ্লাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 17 নম্বর কোয়েশ্চেন। হুইচ কন্ট্রোল সিস্টেম কনজিউমস ভেরি লো পাওয়ার ফর মোশন কন্ট্রোল ইন এসি অ্যান্ড ডিসি মোটর? এসি এবং ডিসি মোটরের ক্ষেত্রে মোশন কন্ট্রোল করার সময় খুব কম পাওয়ারে কনজিউম করে কোনটি? ভোল্টেজ কন্ট্রোল, ড্রাইভস কন্ট্রোল, ফিল্ড কন্ট্রোল এবং আর্মেচার কন্ট্রোল। সাধারণত এসি এবং ডিসি মোটরকে কন্ট্রোল করার সময় খুব কম পাওয়ার কনজিউম করে ড্রাইভস কন্ট্রোল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী। What is the purpose of using resistance wire used in the commutator in DC generator as shown in figure? DC জেনারেটরের কমিউটেটর সেগমেন্টে কেন এই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়? বেসিক্যালি যাতে সেখানে কমিউটেটর সেগমেন্টে লেস স্পার্কিং করা যেতে পারে, কম স্পার্কিং হয় সেই কারণের জন্য, এবং স্মুথ রিভার্সালের জন্য কিন্তু আমরা এখানে রেজিস্টার বা রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকতে পারি। অপশান 4টে আগে দেখি। টু মেনটেন দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ, ফর স্মুথ রিভার্সাল অফ কারেন্ট ডিরেকশন, আগেই বললাম কারেন্টের দিক মসৃণভাবে বিপরীত করার জন্য, টু রিডিউস দ্য ভোল্টেজ ড্রপ, টু ইনক্রিজ দ্য স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। তাহলে এক্ষেত্রে স্মুথ রিভার্সাল অফ দ্য কারেন্ট ডিরেকশন এটিকে করার জন্যই, বেসিক্যালি কারেন্টের দিককে মসৃণ করার জন্যই আমরা কমিউটেটর সেগমেন্টে এই ধরনের রেজিস্টার কানেক্টেড করে থাকি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ আর 2 পয়েন্টস দ্যাট ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মেজার্ড ইন ডিসি মেশিন? ডিসি মেশিনে ব্রাশ কন্ট্যাক্ট রোধ পরিমাপ করা হয় কোন দুটি পয়েন্টের মধ্যে? তাহলে যদি ব্রাশের একটি লিডের মধ্যে আমরা মাল্টিমিটারের একটি প্রোবকে ধরি এবং মাল্টিমিটারের আরেকটি প্রোবকে যদি আমরা কমিউটেটর সেকশনের সঙ্গে ধরি তাহলে কিন্তু অ্যাকচুয়াল ব্রাশ ড্রপটি আমরা বা ব্রাশের রেজিস্ট্যান্সটি আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান ডি রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড দ্য কমিউটেটর, এই অপশানটি একেবারেই সঠিক। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ টাইপ অফ মোটর ইজ ইউজড ফর ভ্যাকুয়াম ক্লিনার? ভ্যাকুয়াম ক্লিনার যখনই আমরা স্টার্ট করি তখনই দেখি হেভি
স্পার্কিং দিয়ে এবং একটা প্রচুর পরিমাণ শক্ত দিয়ে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার স্টার্ট হয়, করে স্টার্ট হয়। তো এই ধরনের সাউন্ড দিয়ে যে ধরনের মোটর স্টার্ট হবে সেই মোটরগুলিকেই সাধারণত আমরা ইউনিভার্সাল মোটর বা এসি সিরিজ মোটর বলে ডেকে থাকতে পারি। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট। ওয়াই দ্য হিস্টেরিসিস মোটর ইজ সুইটেবল ফর সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। শব্দকে রেকর্ড করার জন্য এইসব কোন যন্ত্রাদি ব্যবহার করা হয় হিস্টেরিসিস মোটরে? হিস্টেরিসিস মোটরকে কেন সাউন্ড রেকর্ডিং যন্ত্রাদির জন্য ব্যবহার করা হয়? ওয়াই দ্য হিস্টেরিসিস মোটর ইজ সুইটেবল ফর সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। সাউন্ড রেকর্ডিং যন্ত্রাদির ক্ষেত্রে কেন হিস্টেরিসিস মোটর ব্যবহার করা হয়? হিস্টেরিসিস মোটরের দুটি মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে। একটি হলো স্পিড তুলনামূলক অনেক কম এবং এর ক্ষেত্রে কোনো নয়েজ থাকে না, অর্থাৎ কোনো ঘর্ষণের শব্দ বাইরে আসে না। ফলে সাউন্ড রেকর্ডিং করার সময় একটি মূল্যবান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেখানে যাতে কোনো রকমের নয়েজ না থাকে, তাহলে সাউন্ড রেকর্ডিংয়ে প্রবলেম আসতে পারে। তো হিস্টেরিসিস মোটরের যেহেতু এই বৈশিষ্ট্যটি রয়েছে, তার নয়েসলেস অপারেশন হয়ে থাকে এবং তার স্পিড অনেক কম, সেই কারণের জন্য আমরা হিস্টেরিসিস মোটরকে ব্যবহার করে থাকি রেকর্ডিং করার সময়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট আর দ্য টু ফাংশনাল সার্কিট ইনকর্পোরেটেড উইথ এ 3-ফেজ মোটর স্টার্টার? 3-ফেজ মোটরের স্টার্টারের ক্ষেত্রে কোন দুই ধরনের সার্কিট ব্যবহার করা হয়? আমরা সকলেই জানি সেখানে দুই ধরনের সার্কিট ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে পাওয়ার সার্কিট আর একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। চলুন অপশানগুলি প্রথমে দেখে নিই। ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট, শর্ট সার্কিট অ্যান্ড ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট, কন্ট্রোল সার্কিট অ্যান্ড পাওয়ার সার্কিট। তো 3-ফেজ মোটরের ক্ষেত্রে যে স্টার্টার ব্যবহার করা হয় সেখানে দুই ধরনের সার্কিট ব্যবহার করা যায়। একটি হলো কন্ট্রোল সার্কিট এবং আরেকটি হচ্ছে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট মূলত মোটরটিকে স্টার্ট করানোর জন্য, মোটরটিকে পাওয়ার সাপ্লাই করার জন্য, এবং কন্ট্রোল সার্কিট হচ্ছে মোটরটিকে স্টার্ট স্টপ রিভার্স কানেকশন করার জন্য। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার অর ডায়াগ্রাম? ডায়াগ্রামে দেখানো সার্কিটের নাম কি? দেখুন এখানে একটি 3-ফেজ মোটরের ছবি দেখানো হচ্ছে, যেখানে C2 B2 আর A2 এখান থেকে এই কন্ট্যাক্টরের মাধ্যমে সাপ্লাই ওপর থেকে বাসবার থেকে পাচ্ছে, এবং এক্ষেত্রে B1 C1 এবং A1 এই দিকে আরেকটি কন্ট্যাক্টর থেকে সাপ্লাই পাচ্ছে, তার সঙ্গে আরও একটি কন্ট্যাক্টর এখানে কানেকশন করা আছে। তো এটা হচ্ছে সাধারণত স্টার ডেল্টা, অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। চলুন অপশানগুলো দেখে নেওয়া যাক। কন্ট্রোল সার্কিট ফর স্টার ডেল্টা, পাওয়ার সার্কিট ফর রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, পাওয়ার সার্কিট অফ এ স্টার ডেল্টা স্টার্টার, কন্ট্রোল সার্কিট অফ এ রোটর রেজিস্ট্যান্স স্টার্টার। তো এখানে যে স্টার্টারটা আমরা দেখছি, সেই স্টার্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মোটর সাধারণত রয়েছে। মোটরের 6টি টার্মিনালকে এখানে প্রথম একটি কন্ট্যাক্টর থেকে বাসবার থেকে সাপ্লাই নেওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত মোটরের আর 3টি টার্মিনালকে এখানে 2টি কন্ট্যাক্টর দিয়ে স্টার ডেল্টা অপারেশন করা আছে। তো এখানে কিন্তু কোনো কন্ট্রোলিং সার্কিট ব্যবহার করা হয়নি, এখানে পাওয়ার সার্কিট ব্যবহার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান সি পাওয়ার সার্কিট অফ এ স্টার ডেল্টা স্টার্টার, এটি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল অ্যাজ শোন ইন দ্য ফিগার? এখানে একটি ডায়োডের সামনে যে অ্যারোহেড থাকে সেই অ্যারোহেড দেওয়া আছে এবং তার সামনে ছোট্ট একটি বল লাগানো রয়েছে। তো যখনই অ্যারোহেডের সামনে এই ধরনের ডট বা বল আপনারা দেখবেন, তখনই আপনারা বুঝে নেবেন যে এটি হচ্ছে নট গেটের সিম্বল, NOT, নট গেটের সিম্বল। আপনারা যদি ইনপুটে এ অর্থাৎ সাপ্লাই এ দিয়ে থাকেন, তাহলে আউটপুটে আপনারা এ বার পাবেন, অর্থাৎ ইনপুটে যদি 0 দেন তাহলে আউটপুটে হচ্ছে 1 পাবেন, আর ইনপুটে যদি 1 দেন তাহলে আউটপুটে হচ্ছে 0 পাবেন। তাহলে এটি হচ্ছে রেসিপ্রোকাল গেট বা নট গেট। তাহলে অপশানগুলি আমরা দেখে নিই, অ্যান্ড, অর, নর, নট। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়েন অল দ্য 3 ল্যাম্পস বিকেম ডার্ক ইন দ্য ডার্ক ল্যাম্প মেথড অফ প্যারালাল অপারেশন অফ 2 অল্টারনেটর, দুটি অল্টারনেটরের সমান্তরাল ক্রিয়াকলাপের অন্ধকার বাতি পদ্ধতিতে কখন সমস্ত 3টি বাতি অন্ধকার হয়ে যায়? তাহলে আমরা সেটা সকলেই জানি, যদি তাদের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে ডার্ক ল্যাম্প মেথডের ক্ষেত্রে 3টি বাতি কিন্তু পুরোপুরিভাবে নন গ্লো অবস্থায় অর্থাৎ ডার্ক অবস্থায় থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ মেথড অফ প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর ইজ শোন ইন? এখানে আমরা একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি। ট্রান্সফর্মারের মাধ্যমে এখানে ল্যাম্প কানেকশন করা আছে এবং বাসবার থেকে দুটো কানেকশান নেওয়া আছে, এবং এই কানেকশানগুলির মাধ্যমে একটা থেকে ইনকামিং দেওয়া হচ্ছে আর একটা থেকে সিনক্রোনাইজেশন করা হচ্ছে। তো অপশানগুলি ফার্স্ট দেখে নিই। ডার্ক ল্যাম্প মেথড, ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প মেথড, ওয়েস্টার্ন টাইপ সিঙ্ক্রোস্কোপ মেথড, মুভিং আয়রন টাইপ সিঙ্ক্রোস্কোপ মেথড। তাহলে এখানে দেখুন সিঙ্ক্রোনাইজিং সুইচ দেওয়া আছে এবং এই সুইচটি কিন্তু বেসিক্যালি ওয়েস্টার্ন টাইপ ব্যবহার করা হচ্ছে।
এই যে সুইচটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাইজিং সুইচ, তো এক্ষেত্রে আমাদের অপশান সি ওয়েস্টার্ন টাইপ সিঙ্ক্রোনাস্কোপ মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী কোশ্চেনতে। হুইচ ইলেকট্রনিক সার্কিট ইজ ইউজড ইন এ অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার টু প্রডিউস দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট? একটি স্বয়ংক্রিয় ভোল্টেজ স্টেবিলাইজারে কোন ইলেকট্রনিক সার্কিটটি স্থির আউটপুট ভোল্টেজ তৈরি করতে ব্যবহৃত হয়? জেনার ডায়োড অ্যান্ড ট্রানজিস্টার সার্কিট, অ্যাম্প্লিফায়ার সার্কিট, অসিলেটর সার্কিট এবং রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার মূলত এসিকে ডিসি করতে ব্যবহার করা হয়। অসিলেটর মূলত ফ্রিকোয়েন্সিকে মেজার করার জন্য ব্যবহার করা হয়। অ্যাম্প্লিফাই বেসিক্যালি কোনো স্মল সিগন্যালকে বড় সিগন্যালে পরিবর্তন করার জন্য আমরা অ্যাম্প্লিফায়ার সার্কিট ব্যবহার করে থাকি। একমাত্র কোনো অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারে যদি কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট প্রডিউস করতে হয় সেক্ষেত্রে আমরা জেনার ডায়োড অথবা ট্রানজিস্টার সার্কিট ইউজ করতে পারি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 28 নম্বর কোয়েশ্চেনে। হুইচ টাইপ অফ হ্যান্ডেল ডিজাইন অফ এ রোটারি সুইচ ইজ ইলাস্ট্রেটেড অ্যাজ শোন ইন দ্য ফিগার? এখানে একটি রোটারি সুইচকে দেখানো হয়েছে। এই রোটারি সুইচটির ক্ষেত্রে কোন ধরনের হ্যান্ডেল ডিজাইন করা হয়েছে? দেখুন এখানে যে হ্যান্ডেলটি বা নবটি দেওয়া আছে যেটিকে ঘুরিয়ে আমরা বেসিক্যালি ভোল্টেজকে আপ ডাউন করাতে পারবো বা অন অফ করাতে পারবো সাপ্লাইকে, সেক্ষেত্রে এই হ্যান্ডেলটির ওপর বা নবটির ওপর একটি কয়েনের স্লট, তো এই জন্য এখান থেকে আমরা অপশানটি চুজ করব কয়েন স্লট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নে। ওয়াই দ্য এসি ড্রাইভস আর বেটার সুইটেড ফর হাই স্পিড অপারেশন? এসি ড্রাইভকে কেন হাই স্পিড অপারেশনের জন্য ব্যবহার করা হয়? কারণ এসি ড্রাইভে কোনো ধরনের ফ্রিকশন হয় না, নন ফ্রিকশন এয়ার ব্যবহার করা যেতে পারে। কারণ এসি ড্রাইভে আমাদের ব্রাশ ইউজ করা হয় না, তাই ব্রাশ যদি ইউজ না করা হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিকশনের মান এবং আর্কিংয়ের মান, ইলেকট্রিক আর্কিংয়ের মান কিন্তু অনেক কম হয়। তাহলে অপশান সি নো ব্রাশ অ্যান্ড কমিউটেশন, এর জন্যই এসি ড্রাইভকে আমাদের স্পিড অপারেশনের ক্ষেত্রে, হাই স্পিড অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স অ্যাজ শোন ইন দ্য ফিগার? এই যে ছবিটি দেখানো হচ্ছে সেই ছবিতে এক্স চিহ্নিতকরণ পার্টটির মাধ্যমে কোন পার্টকে দেখানো হচ্ছে? দেখুন এখানে 3টি রিংকে দেখানো হচ্ছে এবং এই রিংগুলো কিন্তু কাটা নয়, মানে স্প্লিটেড নয়। তাহলে এই ধরনের রিংকে বলা হয় থাকে স্লিপ রিং। এটি সাধারণত 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা অপশানগুলি দেখে নিই। স্লিপ রিং, শ্যাফট, বিয়ারিং, ব্রাসেস। তো আমাদের এখানে অপশান এ স্লিপ রিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য পারপাস অফ থার্মাল ওভারলোড রিলে ইন কন্ট্রোল প্যানেল? কন্ট্রোল প্যানেলে কেন থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করা হয়? ওভারলোড রিলে বেসিক্যালি ব্যবহার করা হয় যদি মেশিনটিকে ওভারলোড দেওয়া হয় তাহলে সে যেন তার ভিতরের কোনো বায়োমেটালিক স্ট্রিপকে উত্তেজিত করে, অর্থাৎ হিট করে, এবং তার ফলে সেটি ট্রিপ হয়ে যায়। টু প্রোটেক্ট দ্য মোটর ফ্রম ওভারলোড, সেই কারণের জন্যই থার্মাল ওভারলোডিং রিলে বা OLR ব্যবহার করা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 32 নম্বর কোয়েশ্চেন। হুইচ টাইপ অফ মোটর ইজ ইউজড টু প্রোভাইড হাই স্টার্টিং টর্ক অ্যাট ভেরিয়েবল স্পিড? যে কোনো ধরনের স্পিডেই হাই স্টার্টিং টর্ক তৈরি করার জন্য কোন ধরনের মোটর ব্যবহার করা যেতে পারে? পার্মানেন্ট ক্যাপাসিটার, ইউনিভার্সাল, 3 ফেজ সিঙ্গেল ফেজ স্কুইরেল কেজ, 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। ভ্যারিয়েবল স্পিড অপারেশন পাওয়ার জন্য এবং হাই স্টার্টিং টর্ক পাওয়ার জন্য আমরা সাধারণত 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি। 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কের মান তুলনামূলক কম, সেক্ষেত্রে 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কের মান কিন্তু সাধারণত স্কুইরেল কেজের থেকে অনেক বেশি। তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে 33 নম্বর কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ভোল্টেজ রেশিও ইন এসি ডিস্ট্রিবিউশন লাইন অ্যাডপ্টেড ফর ডোমেস্টিক কনজিউমার? বাড়িতে যে সমস্ত কনজিউমাররা আমরা ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিক এনার্জি বা সাপ্লাই ব্যবহার করে থাকি সেক্ষেত্রে পারমিসেবল ভোল্টেজ রেশিওর মান কত? তাহলে আমরা সকলেই জানি যে আমাদের মাথার ওপর দিয়ে যে ওভারহেড লাইন যায় সেই ওভারহেড লাইনের মধ্যে 4টি তার থাকে, রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল, অর্থাৎ সেখানে কিন্তু 440 ভোল্ট থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক লাইনে ইউজ করার জন্য আমরা সেখান থেকে 230 বা 240 ভোল্টও পেতে পারি। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ রেশিওটি এসে দাঁড়াচ্ছে 415 ভোল্ট বাই 240 ভোল্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What is the name of winding if the end lead of coil 1 is connected to the beginning lead of the adjust coil 2 through the commutator segment? একটি কয়েলের শেষ প্রান্তের সঙ্গে তার পরবর্তী কয়েলের প্রথম প্রান্ত যদি যুক্ত করা হয় কমিউটেটর সেগমেন্টের মাধ্যমে তাহলে সেই ধরনের ওয়াইন্ডিংয়ের নাম কি হয়ে থাকে? তাহলে সেই ধরনের ওয়াইন্ডিংয়ের নাম হয়ে থাকে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। আপনারা এখানে দেখছেন, ধরে নিন এটি হচ্ছে একটি কমিউটেটর সেগমেন্ট। এই কমিউটেটর সেগমেন্ট থেকে আমরা এখানে ওয়াইন্ডিং করা শুরু হচ্ছে। এখানে আমরা একটি কয়েল বাঁধলাম। কয়েলটিকে বাঁধার পর এই যে কয়েলটির শেষ প্রান্ত সেটি 2 নম্বর সেগমেন্টের সঙ্গে এখানে জয়েন্ট হলো। এবার এখান থেকে যদি আবার কয়েল ওঠা শুরু হয় তাহলে এই 2 নম্বর কয়েলটির
প্রথম স্টার্টিং শিরা এবং 1 নম্বর কয়েলটির এন্ডিং শিরা একই জায়গাতে একসঙ্গে কানেক্টেড হচ্ছে এবং 2 নম্বর কমিউটেটর সেগমেন্টে কানেক্টেড হলো, তাহলে এক্ষেত্রে শুরু হওয়া এবং শেষ হওয়া কমিউটেটর পিচের সংখ্যা হচ্ছে 1, তাই জন্য এটিকে বলা হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নে। হাউ দ্য নো ভোল্ট কয়েল ইজ কানেক্টেড ইন এ 3-phase স্টার্টার উইথ ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরে নো ভোল্ট কয়েল কীভাবে কানেকশান করা হয়? শান্ট ফিল্ড যেটি দেওয়া থাকে সেই ফিল্ডের সঙ্গে সিরিজে কানেক্টেড করা হয়। আপনারা পাশে তার হেল্পিং ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, ছবিটি দেখে যাচ্ছেন, তাই এক্ষেত্রে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শান্ট ফিল্ডের সঙ্গে সিরিজে কানেক্টেড করতে হবে নো ভোল্ট কয়েলটিকে। আজকে 36 নম্বর কোশ্চেন, হুইচ সার্কিট ইজ এসেন্সিয়াল টু মেনটেন অসিলেশনস অর ওয়েভস ইন অসিলেটর সার্কিট। অসিলেটর সার্কিটে অসিলেশনকে মেনটেন করার জন্য বা তরঙ্গকে মেনটেন করার জন্য কোন ধরনের অসিলেশন সার্কিট আমরা ব্যবহার করে থাকি? পজিটিভ ফিডব্যাক সার্কিট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, আজকে থিওরিটিক্যাল পেপারের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিয়ারিং অ্যাজ শোন ইন দ্য। এই অপশানগুলির মধ্যে আমরা সাধারণত চুজ করব বল বিয়ারিং। এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিং দেখানো হচ্ছে এবং সেখানে ছোটো ছোটো বলও আমরা দেখতে পাচ্ছি, তো এটি হচ্ছে বল বিয়ারিংয়ের ছবি। তো এখান থেকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের এই ভিডিওর অন্তিম প্রশ্ন বা শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিসি জেনারেটর অ্যাজ শোন ইন দ্য সার্কিট। এখানে যে ডিসি জেনারেটরটি দেখানো হচ্ছে সেই ডিসি জেনারেটরের নাম কি? তো দেখুন এখানে একটি এমন জেনারেটর দেখানো হচ্ছে যার আর্মেচারকে ইএমএফ প্রডিউস করার জন্য তার ফিল্ড সেকশনকে বাইরে থেকে এক্সটার্নালি সাপ্লাই দিতে হচ্ছে এক্সাইট করার জন্য। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বাইরে থেকে ডিসি সোর্স দিচ্ছি তার ফিল্ডকে উত্তেজিত করে, অর্থাৎ ডিসি ফিল্ড এক্সাইটেশন ব্যবহার করে আর্মেচারে ইএমএফ ইনডিউসড করার জন্য। তো বাইরে থেকে যখন আমরা সাপ্লাই ভোল্টেজ অ্যাড করব তখন আমরা সেটিকে বলবো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। নিজে থেকে স্ব উত্তেজিত হতে না পেরে বাইরে থেকে তাকে সাপ্লাই দিয়ে উত্তেজিত করতে হচ্ছে বা এক্সাইট করতে হচ্ছে। তাহলে কম্পাউন্ড জেনারেটর, শান্ট জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর অ্যান্ড সিরিজ জেনারেটর। তাহলে আমরা এখান থেকে অপশন চুজ করব সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো বন্ধুরা 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটটি রয়েছে সেই কোশ্চেন সেট থেকে আমরা এখানে থিওরিটিক্যাল কোশ্চেনের উপর প্রথম 38টি কোশ্চেন আপনাদের সামনে এখানে সলভ করে দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আসবো এই কোশ্চেন সেটটিরই ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে 6-12টি প্রশ্ন আছে সেই 12টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সেই ভিডিওটিকে সবার আগে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের দিন ভিডিওটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।